নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অনেক কিছু নিউজ কভার করা রয়েছে, তো এক এক করে সবকিছু আলোচনা করব। প্রথমেই এফআইআই এবং ডিআইআই ডেটা দেখব। এফআইআই আজকের দিনে 1304 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং ডিআইআই আজকের দিনে 1821 কোটি টাকা শেয়ার কিনেছে। তো গতকাল দেখেছিলাম এফআইআই খুব কম পরিমাণে শেয়ার বিক্রি করেছিল, তবে আজকের দিনে আবার তারা বেশি পরিমাণে শেয়ার বিক্রি করে দিয়েছে। এরপর যদি আমেরিকান মার্কেট দেখি, দেখতেই পাচ্ছেন ডাও জোন্স এই মুহূর্তে 0.76% নিচে ট্রেড করছে এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডাক দেখেন, নাসডাকও প্রায় 0.5% কাছাকাছি নিচে পড়ে গেছে। আর আজকের দিনে আমেরিকার জবের যে ডেটা সেটা সামনে এসছে। যদি দেখেন আমেরিকার যে জবের পরিমাণ সেটা খুবই কমেছে। এই আগস্ট মাসে মাত্র 22,000 কাজ যোগ হয়েছে এবং যদি আনএমপ্লয়মেন্ট রেট দেখেন, এইটা কিন্তু 4 বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। মানে অনেক মানুষই কিন্তু কাজ পাচ্ছেন না। আর এই আমেরিকার আনএমপ্লয়মেন্ট রেট এটা বেড়ে হয়েছে 4.3%। আর যদি দেখেন আমেরিকা এর আগের মাসে মানে জুলাই মাসে 73,000 কাজ যোগ করেছিল এবং মার্কেট অনুমান করছিল আগস্ট মাসে আমেরিকা 75,000 নতুন কাজ যোগ করবে, সেখানে মাত্র 22,000 নতুন কাজ যোগ হয়েছে। মানে মাত্র 22,000 জন মানুষ নতুন কাজ পেয়েছেন। এবং করোনা পরবর্তীকালে আমেরিকার এই যে ডেটা সেটা কিন্তু এই প্রথম এত খারাপ এলো। তো এই ডেটা আসার পরেই ডোনাল্ড ট্রাম্প আবার জেরোমি পাওয়েলজিকে কথার মাধ্যমে আক্রমণ করেছেন। তিনি আবার বলছেন এই জেরোমি পাওয়েলজি ইনি কিন্তু রেট কাট করতে অনেকটা লেট করে ফেলেছেন, কারণ এই রেট কাট যদি আগে হয়ে যেত তাহলে এই যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা কিন্তু এত বাড়তো না। এবং আজকের দিনের এই ডেটা আসার পর এই যে বোফা রয়েছে বা ব্যাংক অফ আমেরিকা, তারা কিন্তু আশা করছে যে এই বছরের মধ্যেই আরো দুখানা রেট কাট হতে পারে। তো এই বোফা এরা এটাই মনে করছে সেপ্টেম্বর মাসে একটা রেট কাট হবে এবং ডিসেম্বর মাসে একটা রেট কাট হবে এবং এই দুটো রেট কাটই 25 বেসিস পয়েন্ট করে হবে। এবং যদি দেখেন এর আগে বোফা কিন্তু বলে দিয়েছিল এই বছরে কোনো রেট কাটই হবে না, তবে এত খারাপ ডেটা আসার পর বোফা কিন্তু মনে করছে এই বছরেই দুটো রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বোফা এটাও মনে করছে যে 2026-এ টোটাল 75 বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে। এরপরে যদি কথা বলি ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার মতো এত বড় দেশের একটা প্রেসিডেন্ট, তিনি কিন্তু আজকের দিনে সরাসরি ভাবে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া এই তিনটে দেশকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন। তো দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প একটা ছবি প্রকাশ করেছেন তার অফিসিয়াল ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে। তো পুরো ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা এটাই তিনি প্রকাশ করেছেন এবং তিনি এটাই বলেছেন। কি বলেছেন দেখুন, লুকস লাইক উই হ্যাভ লস্ট ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া টু ডিপেস্ট ডার্কেস্ট চায়না। মানে তিনি এটাই বলতে চাইছেন যে ইন্ডিয়া এবং রাশিয়া এর আগে কিছুটা আমেরিকার সাপোর্টে ছিল, তো এখন চায়না দেশটা এই রাশিয়া এবং ইন্ডিয়া এই দুটো দেশকেই তাদের দিকে টেনে নিয়েছে। এবং তীর্যকমূলক ভাবে তিনি এটাই বলেছেন, মে দে হ্যাভ এ লং এন্ড প্রসপেরাস ফিউচার টুগেদার। মানে তিনি এটাই বলতে চাইছেন এই যে জোট এটা যাতে দীর্ঘমেয়াদী টিকে থাকে, তিনি সেটাই দেখতে চান। যদিও এটা একটা তীর্যকমূলক মন্তব্য তিনি করেছেন। দেখুন আমাদের ভারতের দিক থেকে তো সেরকম কোনো তীর্যকমূলক মন্তব্যও করা হয়নি। ডোনাল্ড ট্রাম্প আগে 25% ট্যারিফ বসিয়েছিলেন, তো ভারত সরকার সেটাও মেনে নিয়েছিল। তারপর আরো অতিরিক্ত 25% ট্যারিফ বসিয়েছেন, মানে টোটাল 50% ট্যারিফ, সেখানে ভারত সরকার সেটাও মেনে নিয়েছে। কোন রকম পাল্টা ট্যারিফও বসায়নি। আগে যেমন চায়না দেশটা দেখেছিলেন এই আমেরিকার উপর পাল্টা ট্যারিফ বসাচ্ছিল। মানে ভারত কিন্তু একটা নিউট্রাল জায়গা বজায় রেখে চলেছে। এবং কিছুদিন আগে আমেরিকার যে ট্রেজারি সেক্রেটারি বেসেনজি, তিনি এটাই বলেছিলেন ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার এই ট্রেড নিয়ে কথাবার্তা কিন্তু চলছে। তো দেখতে পাচ্ছেন এইখানে ভারতবর্ষ কিন্তু সব থেকে ভালো পদক্ষেপগুলো নিচ্ছে, যেই কারণে আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট তো এরকম একটা পোস্ট করতে বাধ্য হচ্ছেন। এবং এর সঙ্গে সঙ্গে এই ব্যক্তিকে হয়তো অনেকেই চেনেন, ইনি আমেরিকার কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুডনিক। তিনিও আজকে ভারতকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন। তো কি বলেছেন, তিনি কি বলছে দেখুন, লুডনিক শেষ ইন্ডিয়া উইল সে সরি। মানে তিনি এটা বলতে চাইছেন ভারত নাকি আমেরিকাকে সরি বলবে এবং পরবর্তী 1-2 মাসের মধ্যে আবারই আমেরিকার সঙ্গে ট্রেড নিয়ে কথাবার্তা শুরু করবে। তো ডোনাল্ড ট্রাম্পের এই যে মন্তব্য উই হ্যাভ লস্ট ইন্ডিয়া টু রাশিয়া চায়না, এই মন্তব্যের পরেই এই কমার্স সেক্রেটারির তরফ থেকে এরকম মন্তব্য আসছে এবং তিনি এটাই বলছেন এই ভারত পরবর্তী 1 থেকে 2 মাসের মধ্যে আবার এই নেগোসিয়েশন টেবিলে হাজির হবে, মানে আমেরিকার সঙ্গে ট্রেড নিয়ে কথাবার্তা বলবে। তবে দেখুন এই ভারত যেহেতু এখন রাশিয়া এবং চীনের সঙ্গে হাত মিলিয়েছে, তো সেই কারণে আমেরিকাও কিছুটা ভয়
ভয়ের মধ্যে রয়েছে। তিনি তো এটা বলছেন যে ইন্ডিয়া তাদের নাকি সরি বলবে এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলতে বাধ্য হয়েছেন, দেখতে পাচ্ছেন হি অলসো আর্গু ইন্ডিয়া টু সাপোর্ট দ্য ইউএস ডলার। মানে তিনি এটাই বলছেন ইন্ডিয়া যেন এই ইউএস এর যে ডলার রয়েছে সেটাকে সাপোর্ট করে, কারণ এই আমেরিকার যে এত দপদপা এটা কোথায়, আমেরিকা এই যে এত দপদপা দেখাচ্ছে সেটা কিন্তু এই ইউএস ডলারের উপরেই। তো এরপরে ব্রিক্স এই যে কান্ট্রিগুলো রয়েছে যার মধ্যে ব্রাজিল রয়েছে, রাশিয়া, ইন্ডিয়া রয়েছে, চায়না রয়েছে এবং সাউথ আফ্রিকা, এবং এর সঙ্গে আরো কিছু দেশ যোগ হয়েছে, তারা যদি একটা নতুন কারেন্সি নিয়ে চলে আসে এই ডলারের যে অল্টারনেটিভ, তাহলে আমেরিকার যে ডলার সেটা কিন্তু একেবারেই মুখ থুবড়ে পড়বে। তো সেই কারণেই কিন্তু আমেরিকা এখন ভয়ের মধ্যে রয়েছে, যেহেতু দেখতে পাচ্ছেন বড় বড় তিনটে দেশ একজোট হয়েছে এবং সেই পুরনো একই ব্যাপার, রাশিয়া থেকে ইন্ডিয়া যেহেতু এই ক্রুড অয়েল কিনছে সেই জন্য ইন্ডিয়াকে এই লুডনি ক্রিটিসাইজও করেছে। আর এরপরে কিছু কোম্পানি নিয়ে কথা বলবো। প্রথম যে কোম্পানি এটা হচ্ছে জয়প্রকাশ অ্যাসোসিয়েটস লিমিটেড। তো এটা জেপি গ্রুপের কোম্পানি ছিল এবং এই কোম্পানিটা ব্যাংকরাপ্টেড কোম্পানি, মানে অনেক প্রতিষ্ঠানের থেকে লোন নিয়েছে এবং তাদের সেই যে লোন সেটা পরিশোধ করতে পারেনি। তো দেখতেই পাচ্ছেন স্টকটার যে ট্রেডিং সেটা বন্ধ রয়েছে। এইখানে দেখতেও পাবেন ট্রেডিং রেস্ট্রিক্টেড অন অ্যাকাউন্ট অফ আইআরপি অ্যাজ পার আইবিসি, মানে ব্যাংকরাপ্ট হওয়ার জন্যই এর যে ট্রেডিং সেটা বন্ধ রয়েছে। তো সেই কারণে এই কোম্পানিটা নিলামে উঠেছিল এবং অনেক বড় বড় গ্রুপ এই কোম্পানিকে কেনার জন্য বিডও লাগিয়েছিল। তো যদি দেখেন এর আগে মাল্টিপল বিডার্স এটা বিড লাগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দুটো এন্টিটি এই বিডে শেষ পর্যন্ত ছিল, সেগুলো হচ্ছে আদানি গ্রুপ এবং এর সঙ্গে সঙ্গে বেদান্ত গ্রুপ। তো আজকের দিনে রিপোর্টের মাধ্যমে এই খবরটাই সামনে আসছে যে বেদান্ত এরা কিন্তু আদানিকে বিট করে দিয়েছে, মানে এই যে জয়প্রকাশ অ্যাসোসিয়েটেড লিমিটেড এই কোম্পানিটাকে বেদান্তই বেশি টাকা দিয়ে কিনে নিয়েছে। তো বেদান্ত এই গ্রুপটা এই জয়প্রকাশ অ্যাসোসিয়েটেড লিমিটেড এই কোম্পানিটাকে 17,000 কোটি টাকায় কিনেছে। আর এই 17,000 কোটি টাকায় কেনার ফলে এই যে জয়প্রকাশ অ্যাসোসিয়েটেড লিমিটেড এর যে প্রেজেন্ট ভ্যালু সেটা দাঁড়াচ্ছে 12,505 কোটি টাকা। তো এই গ্রুপটা এই বেদান্ত যে গ্রুপটা রয়েছে এদের গ্রুপের মধ্যেই চলে গেল। এই গ্রুপের মধ্যে অনেক বড় বড় বিজনেস রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট রয়েছে, সিমেন্ট রয়েছে, পাওয়ার রয়েছে, হোটেল অ্যান্ড রোডস, এই বিজনেসগুলো কিন্তু রয়েছে। এর পরের কোম্পানি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড। এই স্টকটা দেখতেই পাচ্ছেন গত কয়েকদিন একটা বড় রিটার্ন তৈরি করে দেওয়ার পর দুদিন ক্রমাগতই পড়ছে। দুদিনে যদি দেখেন বাজার থেকে প্রায় 15% টাকা কিন্তু উড়ে গেছে। তবে কিছু বড় বড় ব্রোকারেজ হাউস এখনো এই স্টকটার ব্যাপারে পজিটিভ রয়েছে। যদি দেখেন এই যে গোল্ডম্যান স্যাচস এই যে ব্রোকারটা রয়েছে তারাই ওলা ইলেকট্রিক এদের যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে করেছে 72 টাকা, কারণ কোম্পানির ম্যানেজমেন্ট তারা এটাই বলেছে তারা এখন এই ব্যাটারি ক্যাপেক্সের দিকে কম টাকা খরচ করবে এবং কোম্পানির যে মেন বিজনেস গাড়ি তৈরি সেদিকেই বেশি ফোকাস করবে। তো তারপরে এই গোল্ডম্যান স্যাচস এরা এই যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়েছে। এরপরে যদি ভারতের ডিফেন্স সেক্টর নিয়ে কথা বলি, তো ভারতীয় ডিফেন্স সেক্টরের জন্য একটা লং টার্মের খুব ভালো পজিটিভ নিউজ এসেছে। তো কি নিউজ এসেছে এইখানে যদি দেখেন, আমাদের ইন্ডিয়া এই ডিফেন্স সেক্টরে পরবর্তী 15 বছরের তাদের যে রোড ম্যাপ, মানে কোম্পানি তাদেরকে কিভাবে শক্তিশালী করবে, ভারতের ডিফেন্স সেটা কিভাবে আরো উন্নত হবে এবং বিদেশি আক্রমণকে প্রতিহত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হবে সেই নিয়ে বহু তথ্য সামনে রেখেছে। তো এই নিয়েই একটু ডিটেলসে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন ইন্ডিয়া হ্যাজ সেট আউট অ্যান অ্যাম্বিশিয়াস প্ল্যান টু reinforce its nuclear deterrence and expand drone warfare capabilities। তো এই নিউক্লিয়ার সেগমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে ড্রোন সেগমেন্টে এই ডিফেন্স সেগমেন্টকে আরো ইমপ্রুভ করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে টেকনোলজি রয়েছে এইটাকে যতটা সম্ভব ব্যবহার করা হবে। আর এই যে ব্লু প্রিন্ট এইটা কিন্তু 15 বছরের জন্য রাখা হয়েছে, মানে পরবর্তী 15 বছরের জন্য কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো সামনে রাখা হয়েছে। তো চলুন সেইগুলো এক এক করে দেখে নিই। আর এখানে ডিফেন্স সেক্টর বলতে আমাদের আর্মি বলুন, তার সঙ্গে সঙ্গে নেভি বলুন এবং তার সঙ্গে সঙ্গে এয়ারফোর্স, এই তিনটে দিকের কথাই কিন্তু বলা হয়েছে। তো প্রথমে যদি আর্মির দিক থেকে দেখেন, দেখতেই পাচ্ছেন বলা হয়েছে 1800 নেক্সট জেনারেশন যে মেন ব্যাটেল ট্যাঙ্ক এইগুলো আনা হবে এবং পুরনো যে T-72 ট্যাঙ্ক রয়েছে সেইগুলোকে রিপ্লেস করা হবে। তার সঙ্গে সঙ্গে এই যে ট্যাঙ্কগুলো থাকবে এগুলোতে অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম লাগানো হবে, তার সঙ্গে সঙ্গে ড্রোনের ব্যবস্থা রাখা হবে এবং লয়টারিং মিউনিশন সিস্টেমও রাখা হবে। তার সঙ্গে সঙ্গে 400 খানা লাইট ট্যাঙ্কসের ব্যবস্থা করা হবে, যেইগুলোতে উন্নত মানের নেটওয়ার্কের ব্যবস্থা থাকবে এবং ইন্টেলিজেন্স গ্যাদারিং ক্যাপাবিলিটিস থাকবে, যার মাধ্যমে পাহাড়েও এই অপারেশন খুব সহজভাবে করা যায়। তার সঙ্গে সঙ্গে 50,000 ট্যাঙ্ক মাউন্টেড যে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল রয়েছে সেইগুলো এই আর্মিতে যোগ করার কথা বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে 700-র বেশি রোবোটিক কাউন্টার ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস যোগ করার কথা বলা হয়েছে। তারপরে 6 লাখ আর্টিলারি রাউন্ড অ্যান্ড মাল্টিপিল আনম্যান্ড এরিয়াল সিস্টেম এইগুলোকে অ্যাড করার কথা বলা হয়েছে, যার মাধ্যমে খুব নিখুঁতভাবে স্ট্রাইক করা যাবে। তারপরে যদি নেভিতে দেখি, নেভিতেও অনেক কিছু অ্যাড করার কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছেন 10 খানা ফিউচার সার্ফেস কম্ব্যাটেন্টস, তার সঙ্গে সঙ্গে এই যে ফ্রন্টলাইন ওয়ারশিপ থাকবে। তারপরে নিউ ইন্ডিজিনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার ইকুইপড উইথ ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম এইগুলোকে যোগ করা হবে। তার সঙ্গে সঙ্গে 10 খানা নেক্সট জেনারেশন
ফ্রিগেটন, ফ্রিগেটস এবং ডেস্ট্রয়ার। আর তার সঙ্গে সঙ্গে 7খানা অ্যাডভান্স করভেটেস অ্যাড করা হবে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন 4টে অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং ডক প্ল্যাটফর্ম এবং তার সঙ্গে সঙ্গে 10টার বেশি ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক এইগুলোকে অ্যাড করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স যে হেলিকপ্টার রয়েছে এইগুলোকেও এই নেভিতে অ্যাড করা হবে। এবং যদি এয়ারফোর্সে দেখেন, এয়ারফোর্সে দেখতে পাচ্ছেন প্রায় 150-র কাছাকাছি স্টেলথ আনম্যানড কমব্যাট এরিয়াল ভেহিকেল এইগুলোকে যোগ করা হবে, যেইগুলোতে সুপারসনিক স্পিড থাকবে। এর সঙ্গে সঙ্গে ইন্টারনাল ওয়েপনের ব্যবস্থা থাকবে এবং 15 কিলোমিটারের উপরে এই যে অপারেশন সেটা করতে সক্ষম হবে। তারপরে 100-র বেশি রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট থাকবে। তারপরে 75 হাই অল্টিটিউড সুডো স্যাটেলাইট থাকবে, যার মাধ্যমে সবসময় সার্ভেলেন্স করা যাবে এবং কমিউনিকেশন করা যাবে। তারপরে 350 মাল্টিমিশন ড্রোনের অ্যাড করার কথা বলা হয়েছে। তারপরে মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্সের ড্রোন, যেগুলোই 30,000 ফুট ওপর থেকেও এই যে অপারেশন সেইগুলো করতে সক্ষম হবে। তার সঙ্গে সঙ্গে 100-র বেশি প্রিসিশন গাইডেড মিউনিশন অ্যাড করার কথাও বলা হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু অ্যাড করা হবে, যেমন দেখতে পাচ্ছেন স্ট্রেটোস্ফেরিক এয়ারশিপস, তার সঙ্গে সঙ্গে মাল্টিব্যান্ড প্রোগ্রামেবল আরএফ সেন্সর স্যাটেলাইট, তারপরে অ্যান্টি সোয়ার্ম ড্রোন সিস্টেম এবং এয়ার টু সারফেস মিসাইল এইগুলোকে অ্যাড করা হবে। তো এর জন্য ডিফেন্স সেক্টরের আপনি কোন কোম্পানিগুলোকে নজরে রাখতে পারেন? দেখুন, ডিফেন্স সেক্টরে তো অনেক কোম্পানি রয়েছে। তো ইন্ডিয়ান এয়ারফোর্স এই দিকে যদি আপনার আগ্রহ থাকে তাহলে কোন কোম্পানিগুলোকে স্টাডি করবেন। তার সঙ্গে সঙ্গে নেভি সেক্টরে যদি আপনার আগ্রহ থাকে তাহলে কোনগুলোকে স্টাডি করবেন। এবং ইন্ডিয়ান আর্মি এই দিকে যদি আপনার আগ্রহ থাকে তাহলে কোন স্টকগুলোকে স্টাডি করবেন। চলুন এক এক করে আলোচনা করি। প্রথমেই ইন্ডিয়ান আর্মির কথা বলবো। তো এরকম বড় বড় যে ট্যাঙ্ক হয় তার সঙ্গে সঙ্গে এই যে আর্টিলারি গান হয় এই ব্যাপারে যদি আপনার আগ্রহ থাকে তাহলে ভারত ফোর্জ এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন। এটা কল্যাণী গ্রুপের কোম্পানি এবং রেপুটেটেড একটি কোম্পানি। তারপরে যদি এরকম বড় বড় ট্যাঙ্ক ভেহিকেলের কথা বলি তাহলে এইগুলো তৈরি করে দেখতে পাচ্ছেন বিএমএল রয়েছে। তারপরে এলএনটিও এরকম যে বড় বড় ট্যাঙ্ক হয় এইগুলো তৈরি করে থাকে। তবে এলএনটির ক্ষেত্রে একটাই প্রবলেম, এরা শুধুমাত্র ডিফেন্স সেক্টরে কাজ করে থাকে না, এদের কিন্তু চারদিকে ছড়ানো ছেটানো বিজনেস রয়েছে, মানে সব সেক্টরে এরা কাজ করে থাকে। তারপরে ভারত ইলেকট্রনিক্স রয়েছে, এটাও এই ডিফেন্স সেক্টরের বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকে। তারপরে যদি নেভির দিকে একটু যাই, নেভির দিকে তো 3টে মেন কোম্পানি রয়েছে, মাঝগাঁও রয়েছে, তারপরে কোচিন শিপইয়ার্ড রয়েছে এবং জিআরএসসি রয়েছে। এর বাইরেও আরো অনেক প্লেয়ার রয়েছে, তবে এইগুলোই রেপুটেডেড কোম্পানি রয়েছে। এবং যদি ইন্ডিয়ান এয়ারফোর্সের কথা বলি তাহলে তো অবশ্যই প্রথমে এই যে হ্যাল তার নাম আসবে, কারণ ভারতবর্ষে যদি কোনো কোম্পানি এই এয়ারক্রাফট তৈরি করে থাকে সেটা হচ্ছে এই হ্যাল। এর বাইরে আর কোনো কোম্পানি ভারতবর্ষের মধ্যে এই যে আর্মি হেলিকপ্টার সেইগুলো তৈরি করতে পারে না। মানে ভারতবর্ষের আর্মি যতই এয়ারক্রাফটের অর্ডার দেবে সেগুলো সবই কিন্তু এই হ্যাল পাবে। তারপরে যদি ড্রোন সেক্টরের দিকে বলি, ড্রোন সেক্টরে অনেক কোম্পানি রয়েছে, যেমন জেনটেক রয়েছে, তারপরে পরশ ডিফেন্স রয়েছে, আইডিয়া ফোর্জ, ড্রোন ডেস্টিনেশন। এর বাইরেও কিছু কোম্পানি ড্রোন তৈরি করে থাকে, যেমন বেল রয়েছে, বেল কোম্পানিটাও ড্রোন তৈরি করে থাকে। তারপরে যদি মিসাইলের কথা বলি তো মিসাইল সেক্টরে একটি মাত্রই খুব ভালো কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে ভারত ডাইনামিক্স লিমিটেড। তো দেখতে পাচ্ছেন কোম্পানি লোগোতেই মিসাইলের লোগো দেওয়া রয়েছে। যদি এই ইন্ডিয়ার মধ্যে 10খানা মিসাইল ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে 7 থেকে 8খানা মিসাইল এই ভারত ডাইনামিক্স লিমিটেডেরই থাকে। আর এরপরে যদি আর্মি জ্যাকেট বা আর্মি আর্মার এবং তার সঙ্গে সঙ্গে হেলমেটের কথা বলেন তাহলে একটি কোম্পানি রয়েছে যেগুলো এটা তৈরি করে থাকে। তো কোম্পানিটা হচ্ছে মিধানি বা মিশ্র ধাতু নিগম লিমিটেড। এই কোম্পানিটা এই ধরনের যে কাজ সেগুলো করে থাকে। এবং তারপরে যদি র্যাডার সিস্টেমের কথা বলি যেইগুলো আর্মিরা ব্যবহার করে থাকে, তো এই র্যাডার সিস্টেমে এই বেল কোম্পানিটা রয়েছে। বেল এই ধরনের যে র্যাডার এগুলো তৈরি করে থাকে। তারপর যদি এরকম আনম্যান গানের কথা বলি যেইগুলো বর্ডারে কোনো মানুষের সাহায্য ছাড়া এরকম ঘুরে ফিরে বেড়ায় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে অপারেশন করতে সক্ষম, তো এই সেগমেন্টে কোম্পানি রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আনম্যান যে এরিয়াল ভেহিকেল রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যেগুলোর মাধ্যমে এগুলোকে কন্ট্রোল করা হয় এই আনম্যান এরিয়াল সিস্টেম এইগুলোকে তৈরি করে থাকে ডাটা প্যাটার্ন। তো ডাটা প্যাটার্ন এইদিকে একটা বড় প্লেয়ার। তার সঙ্গে সঙ্গে এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এরাও এই সেগমেন্টে কিছু কাজ করে থাকে। আর তারপরে যদি এক্সপ্লোসিভের কথা বলি, বড় বড় যে বিস্ফোরণ ঘটানো হয় সেখানেও দুটি কোম্পানি রয়েছে, যেমন এই সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রিমিয়ার এক্সপ্লোসিভ রয়েছে। তো এই এক্সপ্লোসিভ সেগমেন্টে আপনার যদি আগ্রহ থেকে থাকে তাহলে এই দুটো কোম্পানিকে স্টাডি করতে পারেন। আর এরপর আরো কিছু কোম্পানি নিউজ দেখে নেবো। প্রথম কোম্পানি টাটা মোটরস লিমিটেড। এই কোম্পানিটার ব্যাপারে কি খবর এসেছে দেখতে পাচ্ছেন। টাটা মোটরস টু কাট কার এসইউভি প্রাইস, মানে টাটা মোটর তাদের গাড়ির এবং এসইউভির যে প্রাইস সেগুলো কাট করতে চলেছে। এবং এই যে কাট সেটা কিন্তু বেশি পরিমাণে করা হবে, দেখতে পাচ্ছেন, শার্পলি আফটার জিএসটি রিডাকশন। তো কোম্পানি এটাই বলতে চাইছে কাস্টমাররা যাতে এই জিএসটি রেট কাটের পুরো সুবিধা পায়, সেই কারণে টাটা মোটরস তাদের গাড়ির যে দাম সেটা কমাতে চলেছে। এবং এই গাড়ির দাম কমানোর ফলে এই যে টাটা মোটরস এর এসইউভি মডেল রয়েছে হ্যারিয়ার, এর দাম প্রায় 1.40 লাখ কমে যাবে, মানে 1,40,000 পর্যন্ত কমে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে সাফারি রয়েছে
এর দাম 1,45,000 পর্যন্ত কমে যাবে। আর অন্যদিকে যদি টাটা কার্ভের কথা বলি তাহলে এর দাম 65,000 পর্যন্ত কমে যাবে। আর আমরা এটাও জানি টাটার যে ডেটা আসে মানে যে সংস্থাটা গাড়ি তৈরি এবং বিক্রির হিসাব রাখে তারা এটাই বলছে বিভিন্ন যে গাড়ি কোম্পানিগুলো রয়েছে তারা যে পরিমাণে গাড়ি তৈরি করছে সে পরিমাণে গাড়ি বিক্রি হচ্ছে না, মানে এদের স্টোরে অনেক বেশি পরিমাণে গাড়ি কিন্তু রয়ে যাচ্ছে। তো যেখানে কোম্পানিগুলো আগে 1 মাসের মধ্যেই তাদের তৈরি করা সমস্ত গাড়ি সেলস করে ফেলতো, সেখানে সেই যে সময়সীমা সেটা অনেকটাই বেড়ে যাচ্ছে, মানে তৈরি হওয়ার 70 থেকে 72 দিন পরেও এই যে গাড়ি সেগুলো কোম্পানি বিক্রি করতে পারছে না। তো সেই কারণটাকেও মাথায় রেখে কিন্তু কোম্পানি তাদের যে গাড়ির দাম সেগুলো কমাচ্ছে। আর আজকে তো টাটা মোটরস কমালো, তো এরপর আরো বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু আস্তে আস্তে তাদের যে দাম সেগুলো কমাবে। আর এরপরে যদি কথা বলি এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড, তো এই কোম্পানিটা একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। দেখতেই পাচ্ছেন এই এনটিপিসি গ্রিন এনার্জি এরা ভিওসি পোর্ট এদের যে অথরিটি রয়েছে এদের সঙ্গে একটা মৌ সাইন করেছে, যেখানে কোম্পানিটা গ্রিন হাইড্রোজেন ফুয়েলিং স্টেশন তৈরি করবে। কোথায় তৈরি করবে? এই টুটিকোরিনে তৈরি করবে। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো। ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে 88.08 ট্রেড করছে। আর যদি ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন আজকের দিনে অনেকটা বেশি পড়ে গেছে। এই ডব্লিউটিআই ক্রুড আজকের দিনে 3% পড়ে 61.54 কাছে চলছে, এবং তার সঙ্গে সঙ্গে ব্রেন্ট ক্রুড এটাও প্রায় 3.25% পড়ে 65.15 কাছে চলছে। তো ক্রুড অয়েল আজকের দিনে এত বেশি কেন পড়ে গেল? তো দেখতে পাচ্ছেন এই যে ওপেক রয়েছে, এই সৌদি দেশটা চাইছে এই ওপেক যাতে তেলের উৎপাদন এবং সাপ্লাই আরো বেশি বাড়িয়ে দেয়। তো সাপ্লাই বেড়ে গেলেও এই যে ডিমান্ড সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তো সেই কারণেই তেলের এই যে দাম সেটা আজকের দিনে পড়েছে। আর ভিডিও শেষে একবার আমেরিকান মার্কেট দেখে নেব। এই ডাউ জোন্স বর্তমানে 0.60% নিচে ট্রেড করছে, এবং যদি নাসডাক কম্পোজাইট দেখি, নাসডাক কম্পোজাইট এই মুহূর্তে 0.26% নিচে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।